মা ও মানবিকতার মুখ। রাজস্বী এবার ক্লাস 9-এ উঠেছে। নতুন ক্লাসে ওঠার পরেই মেয়ের পুলকার বন্ধ করেছে নিতা। আসলে বন্ধ করতে একরকম বাধ্যই হয়েছে বলা চলে। এখন রাজস্বী রোজ পাবলিক বাসে করেই একা একা স্কুলে যাতায়াত করছে। রাজস্বীর মা নিতা একটু ভয়ে ভয়েই থাকে। দিনকাল তো খুব একটা ভালো নয়, কিন্তু কী বা করতে পারত নিতা। ক্রমবর্ধমান সংসার খরচ আর স্বামী অনিমেষের চিকিৎসার খরচ, এই দুইয়ে মিলে জেরবার নিতা। তাছাড়া স্কুলের শেষ 2 বছরে মেয়ে রাজস্বীর টিউশনের খরচও বেশ কিছুটা বেড়েছে। নিতা প্রথম রাজস্বীর সাথেই কথা বলেছে। রাজস্বী মাকে আশ্বস্ত করেছে, মাকে জড়িয়ে ধরে বলেছে, তুমি একদম চিন্তা করো না মা, আমি ঠিক পারবো বাসে অথবা অটোরিকশায় যাতায়াত করতে। এই তো 5টা মোটে স্টপেজ, ঠিকই পারবো আমি। তুমি মিলিয়ে দেখে নিও। মেয়ের ওপর ভারী ভরসা নিতার। আর হবে নাই বা কেন? এই বয়সে কত বুঝদার মেয়ে রাজস্বী। মেয়ের লেখাপড়াতেও খুব মন মাথা। প্রায় 7-8 মাস পার হয়ে গেছে রাজস্বী একা একাই স্কুলে যাচ্ছে। নিতা সকাল থেকে দম ফেলার ফুসরতটুকুও পায় না। সংসারে যাবতীয় কাজ একা হাতেই সামলায়। তার ওপর ওই ছোট্ট এক চিলতে বুটিকের কাজ। অসুস্থ স্বামী আর বৃদ্ধা শাশুড়ি দুজনেই কেমন একটা অপরাধী মুখে নিতার দিকে তাকিয়ে থাকে। নিতার নিজেরই খারাপ লাগে। এই সামান্য সংকুল জীবন ওদের কেউ ইচ্ছে করে ডেকে আনেনি। না হলে ওদের নিজেদের ওই অত বড় রেডিমেড গার্মেন্টসের ব্যবসা ওভাবে লাটে উঠবে কে জানতো। এক মধ্যরাতে ওদের ঘুম ভেঙেছিল নাইট গার্ডের চিৎকারে। দোকানে আগুন। কথাটা শুনেই ওরা ছুটেছিল বাড়ির থেকে 100-2 মিটারের দূরত্বে সুপার মার্কেটে নিজেদের দোকানের সামনে। নাইট গার্ড দোকানের সামনের দিক থেকে পেছনে গিয়েছিল ছুটে। পেছন থেকে ততক্ষণে কুণ্ডলি পাকানো ধোঁয়া ছাপিয়ে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ঊর্ধ্বমুখী। পুরনো কথা ভাবতে ভাবতে হাত চালিয়ে কাজ সারছে নিতা। আবার একটা পুজো এসে গেল বলে। সেবারও তো পুজোয় ঠিক মুখেই ঘটল ওই দুর্ঘটনা। পুজোর নতুন রাশিকৃত স্টকে ঠাসা দোকান, তার মধ্যেই এ বিধ্বংসী অগ্নিকাণ্ড। চোখের সামনে অত সাধের অত বড় চালু দোকান পুড়ে ছাই। একতলা দোতলায় ছড়ানো আধুনিক ফ্যাশন দুরস্ত দোকান। কলকাতা লাগোয়া শহরতলিতে একদিনে পথের ভিখারি করে দিল ওই আগুন। অনিমেষ সামলাতে পারল না। সেরিব্রাল অ্যাটাকে পঙ্গু। পুরো অসাড় শরীরটা। নিয়মিত চিকিৎসা, ওষুধ, ফিজিওথেরাপিতে বিপুল খরচ। কিচ্ছু বাঁচেনি দোকানের। কিছু থাকলে না হয় তবু সেসব বিক্রি বাটা করা যেত। উল্টে পাশাপাশি অনেকগুলো দোকান একসাথে পড়েছে। কেউ রটিয়ে দিল নিজেরাই নাকি নিজেদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। ব্যাস, অমনি ইন্স্যুরেন্সের কাগজপত্র সব আটকে গেল। মামলা মোকদ্দমা করে কেই বা তদ্বির তদারকি করবে? সব ওভাবেই আটকে পড়ে আছে। একটা পয়সাও আজও মেলেনি ওদের ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। গাড়ি দুটো গেছে, একে একে নিতার সব গয়নাগুলোও যাচ্ছে। শাশুড়ি নিতার হাতে ওনার নিজের গয়নার বাক্স তুলে দিয়েছেন, তবে নিতা এখনও ওতে হাত দেয়নি। রাখা থাক রাজস্বীর জন্য, তাই ভেবেছে। এই 3 বছরের বুটিকটা একটু দাঁড়িয়ে গেছে। চেনা জানা তো প্রচুর খদ্দের ছিল। খোঁজ পেয়ে তারাই মূলত আসে। বসতবাড়ির একতলায় রাস্তার দিকের ফালি ঘরখানাতেই নিতা ঘরোয়া করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। একতলার পেছন দিকটা ভাড়ায় দিয়েছে এক প্যাকেজিং কোম্পানিকে। সারাদিন কাজ করে ওরা, রাতে বন্ধ। কোনো ঝুট ঝামেলা নেই। এভাবেই কোনো রকমে কুড়িয়ে কাচিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিতা। ভরসা হারায়নি এক বিন্দুও। এমনকি কারোর কাছে হাতও পাতেনি এ পর্যন্ত। ঘর গেরস্থালির কাজের লোকজনও ছাড়িয়ে দিয়েছে। তবে সুখী শরীরে এই ধকল সহ্য হতে একটু সময় লেগেছে বইকি। সকালের সব কাজকর্ম সাপটে গুছিয়ে এই 10:30 নাগাদ নিতা নিচে বুটিকের দোকানটা খুলে বসে। অল্প যা কিছু বিক্রি হয় বিকেলের দিকটাতেই লোকজন আসে বেশি। সকালের দিকে সলমা বসে ব্লাউজ পিস কেটে অর্ডারি মাপ মতো ব্লাউজ তৈরি করে, ডিজাইন মাফিক। অনেকে ফলস পিকও করতে দিয়ে যায়। সেসবও করে মেয়েটা। নিতা নিজেও সলমার কাছ থেকে একটু একটু কাজ শিখছে।
আগে তো কখনো এসব করেনি স্কুল ছাড়ার পরে। তবে পারবে নিতা, সেটুকু আত্মবিশ্বাস ওর আছে। সেদিন সলমা খেতে যাবে, নিতাও ওপরে উঠবে। রাজশ্রীর স্কুল থেকে ফেরার সময় হয়েছে, ওর খাবার দাবার গোছগাছ করতে হবে। অনিমেষকে খাওয়ানোটা অবশ্য বসে বসে শাশুড়ি করেন। রাজশ্রী ফিরলে তারপর নিতা মেয়েকে আর শাশুড়িকে নিয়ে একসাথে বসে খায়। টুকরো টাকরা গল্পগুজব করে তিনজনে বসে। খুব গুছিয়ে বেশ পরিপাটি করেই চালাচ্ছে নিতা। আগের সে বৈভব নাই বা থাকুক, কাউকে কিচ্ছুটি বুঝতেই দেয় না নিতা। সেদিন এরকম দুপুরের সময়েই হঠাৎ ফোনটা আসে রাজশ্রীর স্কুল থেকে। রাজশ্রীর ক্লাস টিচারের ফোন। কেঁপে উঠেছে নিতা। কোনো বিপদ নাকি? ক্লাস টিচার বলছেন, আপনি রাজশ্রীর মা বলছেন তো? কাঁপা গলা লুকোতে পারল না নিতা। ঢোক গিলে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, আমি রাজশ্রীর মা। কি হয়েছে রাজশ্রীর, বলুন আমাকে। ক্লাস টিচার বললেন, আমি তো আপনার কাছেই জানতে চাইছি, আপনার মেয়ে আজকাল প্রত্যেক সপ্তাহেই 2-1 দিন করে অ্যাবসেন্ট করছে কেন? কোনো অসুবিধা? ওর শরীর ঠিক আছে তো? আপনারা সবাই ঠিক আছেন তো? দেখুন, আপনাদের পারিবারিক বিপর্যয়ের কথা এই অঞ্চলের সবাই জানি। আবার নতুন করে কোনো সমস্যা কিনা তাই জানতে চাইছিলাম। রাজশ্রীর মতো সিনসিয়ার ব্রিলিয়ান্ট মেয়ে হঠাৎ কী এমন হলো? প্রিন্সিপাল ম্যাডামের সাথে আলোচনা করেই আমি আপনাকে ফোন করেছি। যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধে হয় রাজশ্রীর পড়াশোনার বিষয়ে, আপনি নিঃসংকোচে আমাদের জানাবেন। আমরা সব সময় রাজশ্রীর সঙ্গে আছি। একদমে একটানা কথাগুলো বলে থামলেন ক্লাস টিচার। নিতার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, চোখ ঝাঁপসা, গলা শুকিয়ে কাঠ। ধীরে অস্ফুটে কোনো রকমে বলল, ঠিক আছে। নিতার হিসেব সব গোলমাল হয়ে যাচ্ছে। বদ কোনো সঙ্গে পড়েছে মেয়েটা, নির্ঘাত। কিন্তু ধৈর্য ধরে চুপ করে রইল। রাজশ্রী একদম সঠিক সময়ে স্কুল থেকে ফিরল। খাওয়া দাওয়া করলো, গল্পগুজবও করলো রোজকার মতোই। তীক্ষ্ণ দৃষ্টিকে মেয়েকে পর্যবেক্ষণ করতে লাগলো নিতা। কই, কোথাও তো কোনো অস্বাভাবিকতা নিতা দেখতে পাচ্ছে না। বারবার করে রাজশ্রীর ক্লাস টিচারের বলা কথাগুলোই নিতার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অবিরত। যথারীতি পরের দিন সকাল 7টা নাগাদ স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে রাজশ্রী। বাড়িতে বুটিকের কাজ আছে বলে বেরিয়ে রাজশ্রীর মা নিতাও চুপচাপ মুখে মাথা মুড়িয়ে ঢেকে রাজশ্রীকে অনুসরণ করে নিরাপদ দূরত্ব থেকে। রাজশ্রী বাস স্টপ থেকে বাস ধরে স্কুলের দিকে রওনা হয়ে যায়। অটো ধরে নিতাও, যায় ওই বাসের সঙ্গেই। তারপরে দেখেছে স্কুলের সামনে স্টপেজে নেমে রাজশ্রী স্কুলে ঢুকে পড়েছে। আবার ছুটির পরেও ঠিক সময়ে বাড়ি ফিরছে। সকালে একবার স্কুলে ঢুকে গেলে তো ছুটি হওয়ার আগে বেরোতেই পারবে না। তারপর টানা 1 সপ্তাহ ধরে মেয়েকে অনুসরণ করে নিতা, মেয়েকে বুঝতে না দিয়েই। রোজই তো মেয়ে স্কুলেই যাচ্ছে, তবে ক্লাস টিচার কেন বলল ফোন করে অমন কথা? ওই তো গত বৃহস্পতিবারে কোনো তো সমস্যা এই কদিনে চোখে পড়ল না। আবার একটা বৃহস্পতিবার এসে গেল। নিতা মেয়েকে অনুসরণ করছে। এরকম মুখ মাথা মুড়িয়ে ঢেকে রেখে হাঁটতে হাঁটতে ভেতরে প্যাচ পেচে হয়ে ঘেমে উঠেছে নিতা। এই ভাদ্রের গুমোট ভ্যাপসা গরমে বাস স্টপে পৌঁছে এদিক ওদিক তাকিয়ে দেখে রাজশ্রী সোজা বাঁ দিকের গলিতে ঢুকে গেল। কোথায় যাচ্ছে ও? নিতার হাত পা কাঁপতে শুরু করেছে। আজ সেই বৃহস্পতিবার, আর ক্লাস টিচারও তো গত সপ্তাহে বৃহস্পতিবারই ফোন করে নিতাকে জানিয়েছিল রাজশ্রীর ব্যাপারে। গলিতে ঢুকে রাজশ্রীর গলির এক পাশে একটা গুমটি দোকান থেকে কয়েকটা বাপুজি কেক আর ছোট ছোট কয়েকটা বিস্কুটের প্যাকেট কিনে নিজের স্কুল ব্যাগের চেন খুলে ব্যাগে পুরে আবার সামনের দিকে হাঁটা শুরু করলো। তারপর পাশের আরেকটা আরও সরু গলিতে ঢুকে হাঁটতে থাকে। রাজশ্রীর মাও অজানা আশঙ্কা ও উৎকণ্ঠা নিয়ে নিজেই লুকিয়ে রেখেই মেয়েকে অনুসরণ করতে থাকে। মিনিট 5 হাঁটার পর রাজশ্রী একটা ঝুপড়ি ঘরের সামনে এসে দাঁড়ায়। পায়ের আওয়াজ পেয়ে বোধহয় ভেতর থেকে দুটো ছোট ছোট ছেলে বেরিয়ে আসে। রাজশ্রী তাদের সাথে ভেতরে চলে যায়।
জায়গাটা এত নোংরা ও অস্বাস্থ্যকর, রাজশ্রীর মায়ের গা ঘিন ঘিন করে উঠছে। এখানে রাজশ্রী কি করছে? তবুও এগিয়ে যায় রাজশ্রীর মা। ঝুপড়ি ঘরের সামনে এসে রাজশ্রীর মা স্তব্ধ, হতবাক। এ কি, তার ছোট্ট রাজশ্রী! ঝুপড়ির নড়বড়ে চৌকিটার ওপর নোংরা একটা বিছানায় আধ ধোয়া হয়ে বসে আছে শ্যামলী। শ্যামলী রাজশ্রীর আয়া। রুগ্ন ক্রিস বিছানায় মিশে আছে যেন। 7 দিন বয়স থেকে রাজশ্রীকে শ্যামলী কোলে পিঠে করে অতি যত্নে মানুষ করেছে। দোকানে আগুন লেগে যেদিন রাজশ্রীরা সর্বশান্ত হয়েছে সেই দিন পর্যন্ত। তারপর নিতা আর রাখতে পারেনি কাউকে, সবাইকেই 2 মাসের করে মাইনে দিয়ে জোর হাতে চোখে জল নিয়ে বিদায় জানিয়েছে। তাও শ্যামলীর এত মায়ার টান ছিল যে ঠিক রাখি পূর্ণিমার দিন 3খানা রাখি হাতে করে একটু মিষ্টি নিয়ে আসতো। একটা রাখি শ্যামলী নিজে শয্যাশায়ী দাদাবাবুর হাতে বেঁধে দিত, আর 2খানা রাখি রাজশ্রীর হাতে দিয়ে নিজের ছেলেদের হাতে বাঁধাতো। এই যমজ ছেলেদের জন্মের সময়ও শ্যামলী মাত্র 1.5 মাস ছুটি নিয়েছিল। তারপর নিজের ছেলেদের মায়ের কাছে রেখে কাজে আসতো, কারণ রাজশ্রীর শ্যামাকে ছাড়া চলতোই না। নাওয়াতো, খাওয়াতো, ঘুম পাড়াতো, সব শ্যামার করানোই চাই। রাজশ্রী শ্যামলী নামটা সংক্ষিপ্ত করে শ্যামা করে নিয়েছিল সবে বুলি ফুটতেই। নিতা অবাক হয়ে দেখল, শ্যামলীর পাশে বসে রাজশ্রী ব্যাগ থেকে কেক বিস্কুট সব বার করে রাখলো। তারপর নিজের টিফিন বক্সটা খুলে শ্যামলীর হাতে ধরিয়ে দিল কাটা ফলের টুকরো। আজ বৃহস্পতিবার, নিরামিষ খাওয়া। টিফিনেও নিতা রাজশ্রীকে শুধু ফল মিষ্টিই দেয়। ভেতরে ওরা কলবল করে কথা বলছে। নিতার চোখ ঝাপসা। ওরা কেউ ভাগ্যিস এখনও নিতাকে খেয়াল করেনি। নিতা সন্তর্পণে পেছন ফিরে বাড়ির পথে হাঁটা শুরু করলো। ভাবতেই পারছে না নিতা, রাজশ্রী এই ছোট্ট বয়সে এমন সংবেদনশীল কি করে হলো, কখন হলো? ঠিক সময়ে রাজশ্রী বাড়ি ফিরেছে। এবারে স্কুল ছুটি হয়ে ফেরার সময়ই ফ্রেশ হয়ে যথারীতি রাজশ্রীর মা ঠাকুমার সাথে বসে খেয়েছে। তারপর একটা গল্পের বই নিয়ে বারান্দার পাতা চেয়ারে বসেছে। কয়েক লাইন পড়া হয়েছে কি হয়নি। রাজশ্রীর মা নিতা মৌরি চিবোতে চিবোতে পাশের চেয়ারটায় এসে বসল। কোনো ভূমিকা না করেই সোজাসুজি বলল, রাজি, তুমি কাল থেকে সকালে 15-20 মিনিট আগে বেরিও। আর যাবার পথে শ্যামলীর ঘরে একটু রুটি তরকারি পৌঁছে দিয়ে যেও। আমি দিয়ে দেব, যখন যেমন পারবো। ওসব কেক টেক বাসি হয়ে গেলে খাওয়া শরীরের জন্য খারাপ, জানো তো? রাজশ্রী হাঁ করে মায়ের মুখের দিকে তাকিয়ে। নিতা বলল, মেয়েকে ক্লাস টিচারের ফোন আসা থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সব কথা। আসলে শ্যামলী এবার রাখি নিয়ে আসতে পারেনি, খেয়ালই করতে পারেনি নিতা। রাখির কিছুদিন আগেই রাজশ্রী স্কুলে যাওয়ার পথে দেখে শ্যামলীর ছেলেদের ভিক্ষা করতে। রাজশ্রী দিদিকে দেখে ওরা খুব লজ্জা পেয়েছিল। রাজশ্রী এগিয়ে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছিল, আর ওদের সঙ্গে গিয়েই দেখেছিল শ্যামলী শয্যাশায়ী। শ্যামলীর মাও আর বেঁচে নেই। ছেলে দুটো ওদের স্কুলের মিড ডে মিলের খাবারটা বাড়িতে এনে 3 জনে ভাগ করে খায়, কিন্তু তাতে তো সারাদিন থাকা যায় না। তাছাড়া স্কুলের ছুটির দিনও থাকে, তাই ভিক্ষা করে ওরা। রাজশ্রী তো ওদের নিজেদের বাড়ির অবস্থাও খুব ভালো করেই জানে, তাই এসব বলে আর মাকে বিব্রত করতে চায়নি। বৃহস্পতিবারই মা ফল দেয়, তাই প্রত্যেক বৃহস্পতিবারই রাজশ্রী ফল মিষ্টিটা ওর শ্যামাকে খাওয়াতে যায়। শ্যামার এখন একটু ফল খাওয়া খুব দরকার। অন্য কোনো দিনে মা টিফিনে ফল দিলে রাজশ্রী ওর শ্যামার জন্য দিয়ে আসে গিয়ে। অন্য সময় তো নেই, অগত্যা তাই স্কুল কামাই করেই যায়। তারপরের দিন নিতা মেয়ের হাতে একটা কৌটোয় রুটি তরকারি দিয়ে বলল, তুমি লেখাপড়া করে যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিনই দেখবে তুমি এই গরিব মানুষগুলোর জন্য আরও অনেক বড় বড় পদক্ষেপ নিতে পেরেছ। সমাজের নিচুতলার পিছিয়ে পড়া মানুষদের দিকে আরও অনেক বেশি করে সহযোগিতার হাত বাড়াতে পারছ। আমি আমার আশীর্বাদ তোমার সঙ্গে সর্বদা বলয়ের মতো ঘিরে থাকবে। আমি তোমার জন্য গর্বিত, রাজি। ঈশ্বর যেন সারা জীবন তোমার এই অমূল্য মানবিকতার মুখকে সুরক্ষিত রাখেন, আর তোমার হাত দিয়ে দেশের দশের মঙ্গল করান। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।
নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।